আজকে আমি তোমাদের একটা ডিজিজ নিয়ে পড়াই। ডিজিজ বলতে আমাদের যে গলদেশে গ্ল্যান্ড করে না, নেক গ্ল্যান্ড, গল দেশের বাহ্য গলদেশ কিছু কিছু গ্ল্যান্ড খোলা, এটা নিয়ে আমি কিছু আলোচনা করব। এই গ্ল্যান্ড খোলাগুলি আমরা বেশিরভাগই লক্ষ্য করি শিশুদের ক্ষেত্রে। বয়স্কদের ক্ষেত্রে খুব কম থাকে, কম দেখা যায়। দেখা যায় না তা নয়, কম দেখা যায়। তো এই গ্ল্যান্ডগুলি খোলা ট্রিটমেন্ট এবং এই গ্ল্যান্ডগুলি কি? সাধারণত আমরা স্ক্রিফিউলার ডায়াথেসিস বা অনেক সময় দেখা যায় টিউবারকুলার যে মাইজাম, টিউবারকুলার মাইজাম থেকে আমাদের এই সমস্ত গ্ল্যান্ডগুলি আক্রান্ত হতে দেখেছি এবং ফুলে পড়ে। শিশুদের ক্ষেত্রে বেশিরভাগই লক্ষ্য করা যায়। অনেকে সেই হয়তো তোমাদের বলবে, দেখেন তো বাচ্চাটার এখানে একটা গ্ল্যান্ড খোলা। একটা কেন, কখনো কখনো দুটো, তিনটে, পাঁচটা, সাতটা, 10টা পর্যন্তও পাওয়া যায়। কখনো কখনো সেটা ছোলার মতন সর্বনিম্ন এবং সর্ব উচ্চ খুব বড় বড় হয়। বড় বড় হয়তো তোমরা বড় বড় সুপুরির মতো এমন ধরনের আকৃতিও অনেক সময় হয়, বা তার মধ্যে আরো দু একটা কখনো কখনো আরো বড় বড় হয়। এই ধরনের রুগীদেরকে অ্যালোপ্যাথিতে নিয়ে গেলে বায়োপসি করো, ক্যান্সার গ্ল্যান্ড কিনা, বা টিবি টেস্ট করো, এফএনএসি করো, নানান ধরনের একটা ব্যতিব্যস্ততা শুরু হয়ে যায়। একটা কি যেন একটা ঘটনা। এই যে সমস্ত শিশুদের তোমরা খেয়াল করবা, এবং ওষুধ পড়াতে গিয়ে যে 10-12টা 12টা 13টা ওষুধ নিয়ে আমি আলোচনা করব, সেই ওষুধগুলি পড়ানোর সময় তোমরা বুঝতে পারবা যে কোন ওষুধগুলি পড়াচ্ছে। যে সমস্ত শিশুদের অল্পেতেই ঠান্ডা লাগে, যাদের মধ্যে পুষ্টি সামঞ্জস্যভাবে সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট হয় না এবং শ্লেষ্মাকাশির প্রবণতা অল্পেই ঠান্ডা লাগে, এই ধরনের রোগীদের মধ্যে আমরা এই নেক গ্ল্যান্ডগুলি দেখতে পাই। কখনো কখনো এতে ব্যথা হয়, একটা টেন্ডারনেস থাকে, আবার কখনো কখনো ক্রমান্বয়ে বৃদ্ধি হয় কিন্তু ব্যথা বেদনা থাকে না। এবার দেখো, এটা কিন্তু হোমিওপ্যাথিক দৃষ্টিতে একটা গ্ল্যান্ড খোলা হলেও এটা কিন্তু একটা রোগ ফল মাত্র। তাই রোগীটা কি, অর্থাৎ সেই পেশেন্টের যে ধাতুগত অবস্থা সেটা কি, সেইটা যদি আমরা না জানি, তাহলে ওই গ্ল্যান্ড ফুলেছে একটু শক্ত, ক্যালকেরিয়া ফ্লোর খাইয়ে যাও, দেখা গেল 1 লরি ক্যালকেরিয়া ফ্লোর 6x 12x 30x কলম সারল না। তো এটা না করে আমরা যদি হোমিওপ্যাথিক্যালি ভাবি যে এই ধরনের গ্ল্যান্ড উৎপন্ন করার ক্ষমতা কোন কোন মেডিসিনের আছে, এক, আর আমার রোগীটা কোন মেডিসিনের আওতায়, অর্থাৎ ন্যাচারাল ভাবে সে কোন মেডিসিনের সিমটম দিচ্ছে, তার ধাতুগত অবস্থাটা কি, তাহলে কিন্তু আমরা সহজে একে ওষুধটা নির্বাচন করতে পারি এবং সহজেই এই জাতীয় রোগীগুলিকে ট্রিটমেন্ট করতে পারি। আমার অভিজ্ঞতার ফল আর মেট্রিমেডিকায় লেখা, রেপার্টাইটে অনেক মেডিসিন লেখা আছে, তার মধ্যে আমি কিছু ফার্স্ট গ্রেড বা দু একটা সেকেন্ড গ্রেড মেডিসিন নিয়ে আমি আলোচনা করব। একটা গ্ল্যান্ড খোলে অনেক সময় যদি এই গ্ল্যান্ডের পাশাপাশি কোথাও খোলা হয়, তাহলে দেখা যায় এই গ্ল্যান্ডগুলি অনেক সময় খোলে। মুখের মধ্যে ক্ষত হলো, দাঁতের মাড়িতে যন্ত্রণা হলো, দাঁতের মাড়ি ফুলে গেল, পাশাপাশি অনেক সময় ঘাড়ের গ্ল্যান্ডগুলিও রেয়ার ফলে। তবে দাঁতের মধ্যে হলে সাধারণত ওই প্যারোটিড গ্ল্যান্ড, ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড এইগুলি ফোলে, এগুলি ফোলে না, খুব কম লক্ষ্য করা যায়। যাক, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে রোগীদের ধাতুগত অবস্থাটা কি আছে। তো হঠাৎ যদি এরকম ফোলা হয়, আর যদি
সেই জায়গাটা উত্তপ্ত লাল হয় আর প্রচন্ড টেন্ডারনেস থাকে, হঠাৎ যদি হয়, দেখা গেল হয়তো 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে বেশ ফুলে গেছে এবং ব্যথা যন্ত্রণা হচ্ছে, তাহলে এই ধরনের অবস্থায় কিন্তু আমরা ব্লেড নেওয়ার কথা ভাবতে পারি। ব্লেড না, তবে তোমাদের একটা কথা আমি বলে দিই, ব্লেড না কিন্তু 3, ব্লেড না 3 কিন্তু হিপার সালফার 3x এর মতোই কাজ করে। তার কারণ ব্লেড না 3-তে সাধারণত কোষ উৎপন্ন হয়। হিপার সালফার, সাইলেশিয়া, মাক্সল এগুলি খুব নিম্ন শক্তিতে বডিতে কোষ উৎপন্ন করে, আর ব্লেড না 3ও কিন্তু তাই। যার কারণে যদি ব্লেড না তোমাদের চয়েস হয়, উত্তপ্ত লাল, আরক্তিমতা, হঠাৎ হলো প্রচন্ড ব্যথা যন্ত্রণা, এইরকম যদি মনে হয় ব্লেড না রুগী, তাহলে 200 যথেষ্ট পাওয়ার, এই 200 দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। এছাড়া আমাদের যে মেডিসিনগুলি হবে সব কিন্তু ধাতুগত মেডিসিন। অ্যাসরিক মেডিসিন সাধারণত বা শর্ট অ্যাক্টিভ মেডিসিন দিয়ে কিন্তু এই নেক গ্ল্যান্ড ট্রিটমেন্ট হয় না, এটা কিন্তু তোমরা মনে রাখবা, মনে রাখার চেষ্টা করবা। এইবার দেখা যায় ক্যালকেরিয়া ফস একটা ভালো মেডিসিন, সব মেডিসিনই ভালো। ক্যালকেরিয়া ফস যে সমস্ত শিশুরা একটু বয়সের তুলনায় লম্বা হয়ে যাচ্ছে, একটু চঞ্চল, শীতকাতর বা অল্পতে ঠান্ডা লাগে, হাঁটুর নিচে মাংসপেশিগুলি কামড়ায়, লবণ প্রিয়, ছোটবেলায় উদরময়ের ধাত ছিল, সবুজ রঙের পায়খানা করে, প্রায় ঠান্ডা লাগে, এই ধরনের শিশুদের ক্ষেত্রে, বা ভাজা ডিম পছন্দ করে, প্রচন্ড চঞ্চল, তাহলে কিন্তু আমরা এই ধরনের শিশুদের ক্ষেত্রে ক্যালকেরিয়া ফস ব্যবহার করার কথা চিন্তা করতে পারি। তবে এই সমস্ত জায়গায় এই যান্ত্রিক পরিবর্তন যুক্ত গ্ল্যান্ড, অর্থাৎ গ্ল্যান্ডটা তো বড় হয়েছে, অর্থাৎ যান্ত্রিক পরিবর্তন হয়েছে, এখানে পাওয়ারটা সাধারণত 200 ব্যবহার করাটাই বিধেয়। 6 বা 30 দিয়ে বেশিরভাগ সময় নষ্ট করা দরকার নেই। আমি বলছি না যে 30 ব্যবহার করলে বা 6 ব্যবহার করলে কমবে না, আমি এই কথা কিন্তু বলছি না। তবে আমি লক্ষ্য করছি ধাতুগত পরিবর্তন করতে গেলে, তার মায়োজমেটিক ট্রিটমেন্ট করতে গেলে একটু উচ্চ শক্তি ব্যবহার করা ভালো। আমরা ক্যালকেরিয়া ফস পড়াতে পড়াতে আমাদের ক্যালকেরিয়া কার্ভের কথা একটু বলতে হয়, তা না যেন এই দুটো ঠিক ক্যালকেরিয়া দুটো ঠিক এক জায়গায় আসে না। ক্যালকেরিয়া কার্ভের শিশুরা সাধারণত একটু থলথলে হয়, নাদুস নুদুস হয়, বডি কোল্ড থাকে, ঘর্মপ্রবণ থাকে, মাথার ঘামে বালিশ ভিজে যায়, ঘামটা একটু টকগন্ধ হয়, উদরময়ের প্রবণতা থাকলে সাদা ফ্যাকাশে রঙের মলত্যাগ করে, অল্পেতেই ঠান্ডা লাগে, খুব অল্পেতেই, এই ঠান্ডা থেকে উঠলো, অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, আবার ঠান্ডা লাগলো, আবার অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলো, আবার ঠান্ডা লাগলো, ঠান্ডা যেন লেগেই থাকে। এই ধরনের শিশুরা বয়সের তুলনায় দাঁত উঠতে দেরি হয়, কথা বলতে দেরি হয়, অস্থি পুষ্টির অভাব হয়, সর্দি শ্লেষ্মা প্রবণ হয়। ডিম, সিদ্ধ ডিম, আলু, ঠান্ডা খাবার, আইসক্রিম, লবণ এগুলি সাধারণত পছন্দ করে। দুধ সহ্য হয় না, একটা প্রাণী ভাব তার মধ্যে থাকে, নিম্ন অঙ্গ ঠান্ডা থাকে। এই ধরনের অবস্থা যদি আমরা শিশুটাকে লক্ষ্য করতে পারি, তার মধ্যে চঞ্চলতা ভাবটা কিন্তু কম। ক্যালকেরিয়া ফসে যেমন চঞ্চলতা থাকে, ক্যালকেরিয়া কার্ভে কিন্তু চঞ্চলতাটা একটু কম থাকে। এইবার মোটা যে সবসময় হবে এটা কিন্তু কথা নেই, হয়তো আগে মোটা ছিল, এখন সে আরো পাতলা হয়ে গেছে। কৃমি জন্মাবার প্রবণতা থাকে, তার মলদ্বারে, পেটের মধ্যে কৃমি জন্মাবার প্রবণতা থাকে, মলদ্বারে ছোট ছোট কুচো কুচো কৃমিগুলি খুব জ্বালায়। অনেক সময় স্যান্টোনাইন 1X কে কৃমিগুলিকে মেরে দেওয়া হয়, কিন্তু এরা কিন্তু হোমিওপ্যাথি যুক্তি নয়,
আমরা পোটেন্সি দিয়ে ধাতুগত পরিবর্তন করতে যদি পারি, অর্থাৎ তার অন্তরুৎক্ষেপ্য অর্থাৎ স্টমাকে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনে যে রসগুলি নির্গমন হয়, যে রসগুলি কৃমি জন্মাবার পক্ষে অনুকূল পরিস্থিতি বংশবিস্তার করতে পারে, তাদের খাদ্য তৈরি হয়, সেটা যখন বন্ধ হয়ে যাবে তখন কৃমিগুলি বেরিয়ে যাবে, মরে যাবে, অথবা তাদের কি হয় আমি বলতে পারবো না, ভাষাটা আমার নাই, জেমস টেলর কেন্টের ক্যালকেরিয়া কার্ভের মধ্যে লেখা আছে। তাহলে ক্যালকেরিয়া কার্ভে রোগী যদি হয়, তাহলে এরকম ঠান্ডা প্রবণ যদি হয় বা যে লক্ষণগুলি আমি বললাম সেটা যদি হয়, তাহলে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ভ ব্যবহার করতে পারি এবং দেখা যাবে তার ভেতরে ইনলার্জমেন্ট টনসিল আছে, তার শ্লেষ্টা প্রবণতা আছে, তার অন্যান্য প্রবলেম আছে, যেটা নিয়ে হয়তো রুগী তোমাদের সাথে কথাই বললো না, দেখবা সেটাও ধাতুগত ট্রিটমেন্ট যখন করবে মেডিসিন, তখন সেই লক্ষণগুলিও তার ভালো হয়ে যাবে, তার ঠান্ডা লাগা প্রবণতা দূর হবে, গ্ল্যান্ডগুলি পূর্বের অবস্থায় ফিরে আসবে। এ ধরনের অবস্থা আমরা দেখি। আর একটা ওষুধ এবার পরে পড়িয়ে আজকের এপিসোডটা বন্ধ করব, তারপরে আবার পরের দিনকে পড়াবো। আয়োডিন। আয়োডিনের কিন্তু এইরকম গ্ল্যান্ডের উপরে প্রচন্ড কাজ, আয়োডিনের কাজই কিন্তু গ্ল্যান্ডের উপরে। গ্ল্যান্ডগুলি তার যত বর্ধিত হয়, বডি তার ক্রমান্বয়ে তত শুকিয়ে যায়, রোগী প্রচন্ড গরম কাতর, প্রচন্ড চঞ্চল এবং ক্ষুধা পেলে সে একদম থাকতে পারে না, মানে সে দুটো খেতে পারলে সর্বদিকেই শান্তি অনুভব করে। বোঝা গেল? সব গ্ল্যান্ডগুলি বাড়ে, বডি আস্তে আস্তে শুকায়, এক্সেপশনাল ব্রেস্ট গ্ল্যান্ড। ব্রেস্ট গ্ল্যান্ড আর ন্যাকড়ার মধ্যে, ব্রেস্টটা ন্যাকড়ার মতন হয়ে যায়, তার মধ্যে গ্ল্যান্ডের অবস্থানই লক্ষ্য করা যায় না বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে আমরা আয়োডিনের পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। আমার মনে পড়ে, তোমরা নিশ্চয়ই চিনবা, আর পড়াতে আমি একটা পেশেন্ট ট্রিটমেন্ট করেছিলাম, ওরা রাজোয়ার অর্থাৎ আদিবাসী, দুপাশে এইরকম ঠিক কোনোটা কাচের গুলির মতন, কোনোটা পাথরের মার্বেলের মতন, এমনকি ছোট মুরগির ডিমের মতন প্রায় দুপাশ মিলে 8-10টা এরকম তার গ্ল্যান্ডগুলি বর্ধিত ছিল। রোগী শুধু কাটতে রাজি নয় তাই, কারণ ডাক্তাররা তো কেটেই ছাড়বে। আমার কাছে যখন আসলো এরকম ভাবে ভুগতে ভুগতে 5-6 বছর বাদে, আমি কেস রেকর্ড করে দেখলাম আয়োডিনের পেশেন্ট, এবং আয়োডিন দেওয়ার পরে আমি দেখলাম 4 থেকে 5 মাসের মধ্যে সম্পূর্ণভাবে আরোগ্য হয়ে গেল। তাহলে ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। আয়োডিন প্রচন্ড ক্ষুধা, খাওয়া একটা মুভমেন্ট, খেলে সে শান্তি বোধ করে, ক্ষুধা তার লেগেই থাকে, চঞ্চলতা, বড় হলে অনেক সময় স্থির থাকলে তার আত্মহত্যা প্রবণতা জন্মায়, কাজের মধ্যে থাকলে তার মানসিক একটু স্বচ্ছন্দতা বোধ করে, ক্রমান্বয়ে শুকিয়ে যায়, আর দিন যায় আর শুকিয়ে যায়, দিন যায় আর শুকিয়ে যায়, কিছু কিছু জায়গায় গ্ল্যান্ডগুলি ক্রমান্বয়ে বর্ধিত হয়। আয়োডিন, যে আয়োডিন লবণের মধ্যে পাওয়া যায়, তবে আয়োডিন মিশ্রিত লবণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তখন এই আয়োডিন ক্রুড মাত্রায় যখন হিউম্যান বডিতে পড়ে, তখন এই রকম ধরনের গ্ল্যান্ড উৎপন্ন করার ক্ষমতা রাখে, এবং সেই গ্ল্যান্ডগুলি যে একসময় সিএ অর্থাৎ কার্সিনোমা গ্ল্যান্ডে রূপান্তরিত হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ আমরা যে লবণ খাই, গরু খাওয়া লবণ, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে লবণ খেয়ে এসছে, সেই লবণও সাগরের থেকে, সাগরের জল থেকে উৎপন্ন, তার মধ্যেও আয়োডিন আছে, সেটা খুব সীমিত মাত্রায়, যেটা মানব শরীরে প্রয়োজন। কিন্তু পরবর্তীতে কৃত্রিম ভাবে যখন ওর মধ্যে আয়োডিন মিশিয়ে সেই লবণ প্রস্তুত করা হয়, অর্থাৎ দামি লবণ, ভদ্রলোকদের লবণ, সেই ভদ্রলোকদের লবণ ত্যাগ করে গরু খাওয়া লবণটা খাওয়া ভালো। তার কারণ লবণ, ওই গরু খাওয়া লবণ অর্থাৎ মোটা লবণ, এই মোটা লবণের মধ্যেও কিন্তু ওই আয়োডিন আছে। আয়োডিনের জন্ম হচ্ছে সাগরে, সমুদ্র শাকিন বলা হয়।
তার কারণ মোটা লবণের মধ্যেও আয়োডিন আছে, খুব কম পরিমাণ, ওটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট। কিন্তু আর্টিফিশিয়াল আয়োডিন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না। আমি যখন আয়োডিন মেডিসিনটা পড়াবো তখন তোমাদের আরো বিস্তারিত করে বলবো। তাহলে বোঝা গেল তিনটে মেডিসিন করা হলো, চারটি, গ্লেডনা, ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া ফস আর আয়োডিন। থাক, এই সামনের দিন আবার পড়াবো।